আসসালামু আলাইকুম। তো আজকে আমার সাথে আছে আমাদের এক ভাই, যিনি চায়না থেকে 1 ইয়ার ল্যাঙ্গুয়েজ করে এসেছে। আমি কায়সার। আমাদের যে মালয়েশীয় পরিবার আছে, জি। এই সম্পর্ক সূত্রপাত কিভাবে হলো? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি গত বছরের একটা পর্যায়ে যখনই চায়নাতে ওপেন হয় স্কলারশিপ করোনা ভাইরাসের পরে, তো আমি ব্যাপারে একদমই ওয়াকিবহাল ছিলাম না, কিভাবে কি করব না করব সব কিছুর ব্যাপারে। তো আমি চকবাজার আসার পরে সামহাও আমাকে একজন ইনফরমেশনটা দেয় যে মালয়েশিয়ার ব্যাপারে। আমি মালয়েশিয়াতে এসে লোকন ভাইয়ের সাথে কথা বলি আপনার সাথে। তো ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি আমাকে যথেষ্ট হেল্প করে। এবং কিন্তু ব্যাপারটা ছিল, আমি একদম লাস্ট মোমেন্টে এসেছিলাম। প্রথম কথা ছিল একদম শেষ মুহূর্তে, যে সময় আসলে অনেক ইউনিভার্সিটি অলমোস্ট অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, প্লাস আমার এইজটা একটা ফ্যাক্ট ছিল। সব কিছু মিলে আমার জন্য লোকন ভাই প্রথমেই বলে আসছে আমি ট্রাই করবো হার্ডলি, বাট ব্যাপারটা সহজ হবে না। তারপর উনি ট্রাই করেছে। তো ওনার সাথে যে কন্ট্রাক্টে যে ইউনিভার্সিটিগুলি ছিল, সামহাও এই ইউনিভার্সিটিতে আমার জন্য আর অপশনটা ছিল না। তো উনি আমাকে জিনিসটা ক্লিয়ার করার পরে আমি সামহাও আমার জন্য হয়তো উপরওয়ালা কোনোভাবে একটা ম্যানেজ করলো। তা আমি সামহাও একটা ইউনিভার্সিটিতে ম্যানেজ করি উত্তর পূর্ব সাইডে। সেটার নাম হচ্ছে লিওনিং পেট্রোকেমিক ইউনিভার্সিটি, এবং সেটা এই প্রভিন্সে হচ্ছে লিওনিং ইউনিভার্সিটি, লিওনিং প্রভিন্স, ক্লোজ টু নর্থ কোরিয়া, একদমই নর্থ কোরিয়া, এবং খুবই ঠান্ডা জায়গা ওখানে। নর্মালি আমাদের দেশের ছেলেরা ওখানে যায় না, বাট আমার সৌভাগ্য হয়েছে, যেটাই বলে যাওয়া একটা সৌভাগ্য হয়েছে। আমি 1 বছর ওখানে ছিলাম। এই হচ্ছে আর ভাই, আমরা ভাইয়ের কাজটা মানে এডমিশনের কাজটা করে দিতে পারি নাই। কারণ হচ্ছে যে আমাদের মালয়েশিয়ার যে পরিবার, আমরা বেসিক্যালি কাউকে কোথাও পাঠানোর আগে যেখানে পাঠাবো সেখানে সম্পর্কে আমাদের অথরাইজ লেটার যদি থাকে বা এগ্রিমেন্ট যদি বা চুক্তি থাকে, বা আমরা যদি সেফটি সবকিছু একটা স্টুডেন্টকে জানাতে পারি, ওই ক্ষেত্রে আমরা স্টুডেন্ট পাঠাই। তো ও যে ইউনিভার্সিটিতে উনি গিয়েছে, তো ওনার বয়সটা ছিল তখন 48 বছর, এখন হচ্ছে 49 বছর। এম আই রাইট? রাইট। তো 49 বছর। তো দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজে একটা বয়স লিমিট থাকে। তো উনি আরেকজনের মাধ্যমে ওই জায়গায় অ্যাপ্লাই করেছে সামহাও। তো যাই হোক, তো দিন শেষে ওনার সাথে আমরা কানেক্ট ছিলাম। আর আমাদের ফিলোসফি হচ্ছে, আমার মাধ্যমে এডমিশন নেয় নাই কিংবা আমাদের মালয়েশিয়ার মাধ্যমে নেয় নাই, ওই না নিলে যে আমরা হেল্প করবো না কাউকে, এই ফিলোসফিটা আমাদের মধ্যে তেমনটা নেগেটিভ বিষয়টা নেই। তো আমি আপনাকে কোন ধরনের হেল্পটা করছিলাম কোম্পানির পক্ষ থেকে? উনি আমাকে পরবর্তীতে আমি অ্যাডমিশনটা আনার পরে, জেডাব্লিউটা আনার পরে উনি খুবই খুবই খুশি হয়েছিল, এবং আমাকে বলছিল যে এরপরে যদি আপনার কোনো হেল্প লাগতে পারে আপনি আমাকে অবশ্যই বলবেন। এবং এরপরে ভিসা সংক্রান্ত যত রকমের ইয়ে ছিল, উনি প্রত্যেকটা ব্যাপারে আমাকে সাপোর্ট করে গেছে। আমি খুব নিশ্চিন্ত ছিলাম পরের ব্যাপারটা। আমি জেডাব্লিউর পর্যন্ত যতটুকু টেনশন ছিল, এরপরে আমাকে আর এটা নিয়ে কোনো টেনশন করতে হয়নি। ভিসা করা, প্লেন ফেয়ার করা, সবাই, শাকিল ভাই এখানে প্রত্যেকটা লোক আমাকে যথেষ্ট হেল্প করেছে। মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। উনি কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল না, তারপরে বাংলাদেশের মেডিকেল ভিসা, এইচ এন্ড এভরিথিং যে বিষয়গুলো ছিল সবকিছু এগুলো আমরা যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করেছি। ইভেন উনি চায়না যাওয়ার পর যখন প্রচুর ঠান্ডা পড়তেছিল, ওইখানে মাইনাস কত ছিল? -20-25 ছিল। ওই অবস্থায় ওনার সাথে আমার কানেক্ট ছিল। আমরা একটা কথা সবসময় বলি, আমরা যাদেরকে পাঠাই তাদের সাথে আমাদের একটা ওয়েল কমিউনিকেশন আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। কিন্তু ভাই কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল না, তারপরও ওনার সাথে আমাদের একটা কানেক্ট ছিল। এই কানেক্ট থাকার ফলে আজকে উনি যে বিষয়টা মেসেজটা দিতে চাচ্ছে, আর যে জিনিসটা আমি ওনার মুখ থেকে শুনছি, যে কারণে আজকে আমরা যে ভিডিওটা করছি, সে চুম্বকীয় অংশটা এখন আমরা জানতে পারবো। আপনি চায়নাতে যাওয়ার পর আমাদের সম্পর্কে কিভাবে আপনার নতুন একটা ধারণা বা চিন্তা এলো? হ্যাঁ, আমি এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি দুটো ঘটনা এখানে উল্লেখ করতে পারি। প্রথম ঘটনাটা এরকম ছিল, আমি ধরে নিয়েছিলাম যে আসলে এই জায়গাগুলোতে যেহেতু কোনো বাংলাদেশি স্টুডেন্ট আমি দেখছি না, স্বাভাবিক নিশ্চয়ই এখানে কোনো বাংলাদেশি এজেন্সিও কাজ করে না খুব নর্মালি। ওই পার্টটাতে আমি কখনো দেখিনি। আর ওখানে আমি ইন্ডিয়ান স্টুডেন্ট, ইনফ্যাক্ট আমি ইন্ডিয়ান স্টুডেন্টও দেখিনি ওই ইউনিভার্সিটিতে। তো যেটা আমার পরে ভুলটা ভাঙলো দুটো ঘটনায়। প্রথম কথা হচ্ছে, আমি পাকিস্তানি কিছু ছেলের সাথে ওখানে আমার পরিচয় হয়েছে। তো আমাদের একটা ছেলের সাথে আমার ইন্টিমেসি খুব বেশি ছিল। সে সম্ভবত হচ্ছে খাইবার পাখতুনখোয়া থেকে আসছে, আফগানিস্তানের বর্ডারে। তো ছেলেটা আমাকে একদিন কথা প্রসঙ্গে বলতে আমাকে বললো যে তুমি কি মালয়েশিয়া ঢুকে চিনো কিনা? আমি মালয়েশিয়া ঢুকে আমি জানি, এটা তো আমাদের দেশে। আমি তখন খুব সারপ্রাইজ হয়ে বললাম যে তুমি কীভাবে জানো? আমি খুব সারপ্রাইজ হলাম। আমরা তখন লাঞ্চ করছিলাম, তখন সে আমাকে বলে যে আমি তো মালয়েশিয়ার মাধ্যমে এখানে আসছি। তা আমি তখন আমার জিনিসটা ভুলটা ভাঙলো, যেখানে আমি চিন্তা করি না যে বাংলাদেশি স্টুডেন্ট ছাড়া মালয়েশিয়া
কাজ করে না, দেখলাম যে পাকিস্তানি এই ছেলেটাও স্কলারশিপ নিয়ে পেট্রোকেমিক্যাল ইউনিভার্সিটিতে পড়তে আসলো মালয়েশিয়ার মতো। ওই জায়গায় আমি একটা খুব আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম খুব। আরেকটা ঘটনা হচ্ছে আমার যে টিচার, চাইনিজ টিচার, ভদ্রমহিলা, খুবই এফিশিয়েন্ট চাইনিজ টিচার ছিল এবং উনি একই সাথে আমাদের ক্লাস নিত, আবার আমাদের ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্টের ডিপার্টমেন্টের হেড হিসেবে উনি কাজ করতো। তো উনি আমাকে এক পর্যায়ে একদিন হঠাৎ করে বললো যে আমার কিছু স্টুডেন্ট আসছে বাংলাদেশ থেকে, আমাদেরকে অ্যাপ্লিকেশন থ্রো করছে, তুমি আমাকে একটু হেল্প করবা যে তোমাদের এডুকেশন সিস্টেম কীভাবে তোমাদের এডুকেশন সিস্টেম কাজ করে, তাহলে আমার জন্য সার্টিফিকেটগুলো বোঝাটা ইজি হবে। আমি ওনাকে একটা ব্রিফিংয়ে জিনিসটা বুঝাই দিই, বেসিক যেটা এসএসসি এইচএসসি লেভেলটা, ডিপ্লোমা। তো উনি এটা নিয়ে খুব স্যাটিসফাইড এবং এটা নিয়ে কাজ করছিল। 3টে কি 4টে স্টুডেন্ট আসছিল এর মধ্যে। তো একটা স্টুডেন্ট হঠাৎ করে আমাকে ইয়ে করে বললো, মেসেজ করে উইচ্যাটে আমাকে মেসেজ করলো যে আমি এরকম একটা স্টুডেন্ট পাচ্ছি, ওখানে একটা ডিফারেন্ট লেভেলের দেখলাম সার্টিফিকেট, যেটা আমি বুঝতেছি না, বাট তুমি আমাকে একটু হেল্প করো ব্যাপারটার ব্যাপারে, আমি এটা রিকগনাইজ করতে পারছি না। তো আমি তখন বললাম যে এটা কী ধরনের, তখন সে আমাকে জিনিসটা বললো এটা হচ্ছে এনসিসি লেভেলের একটা আইটির উপরে একটা ডিফারেন্ট সার্টিফিকেট, যেটা নর্মালি দেখা যায় না। তো আমি সঙ্গে সঙ্গে লোকন ভাইকে করি। এর আগেও যত প্রবলেম হয়েছে আমি সব ব্যাপারে লোকন ভাইকে নক করতাম, এবং লোকন ভাই খুবই বিজি থাকতো, বাট উনি আমাকে যথেষ্ট হেল্প করতো। যে যদি না পারতো বলতো যে আমি আপনাকে কল ব্যাক করবো বা ফিডব্যাক দিব, উনি কিন্তু ঠিকই আমাকে ফিডব্যাক দিত, একদিন পর হলে উনি আমাকে ফিডব্যাক দিত। তো তখনই আমি ওই ভরসাটা ছিলাম যে দিন শেষে কিন্তু লোকন ভাই আমাকে ফিডব্যাকটা দিতে পারবে। তো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম যে এনসিসি লেভেলের এডুকেশন, এটা তো আমি বুঝি না। তো পরে আমি ওনাকে জাস্ট ওই কনফিডেন্সটা আমার আসছে যে আমি যেহেতু না জানলেও তো লোকন ভাই আমাকে হেল্প করবে। সো আমি ওনার কাছে যাওয়ার পরে ওনাকে জিনিসটা বলার পর উনি আমাকে বলে যে এরকম একটা ব্যাপার, এই জিনিসটা আমি তো করতে পারছি না। তখন আমি বললাম যে আমার দেশে যে সবচেয়ে ভালো বা সবচেয়ে চায়নার উপরে যে কনসালটেন্সি ফার্মটা কাজ করে মালয়েশিয়া এডু, আমি ওনাদের সাথে যোগাযোগ অলরেডি করেছি এবং ওনারা আমাকে রেসপন্স করে বলেছে। তখন উনি আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো যে তুমি কি নামটা বললা, তখন আমি বললাম যে মালয়েশিয়া এডু। তো সে দেখলাম যে খুব একটু সারপ্রাইজ হলো এবং সঙ্গে সঙ্গে তার মোবাইল থেকে মালয়েশিয়ার লোগোটা বের করলো। কীভাবে যেন লোগোটা বের করে আমাকে দেখালো যে এটা কিনা। তখন আমি খুব সারপ্রাইজ হলাম যে হ্যাঁ এইটাই। তো আমি বললাম যে তুমি কীভাবে মালয়েশিয়া এডু জানো। তখন সে আমাকে বললো, টিচার আমাকে বললো যে আমরা তো গঞ্জ অফিসে গেছিলাম এবং আমরা ওদের সাথে আমাদের মিটিংও হয়েছিল অনেক আগে। তো আমি ওই জায়গায় এই দুটো ঘটনা আমাকে খুব সারপ্রাইজ করছে যে আসলে আমি চিন্তা করতে পারিনি যে ওইখানে যেখানে বাংলাদেশি স্টুডেন্ট দেখলাম না, তো আমি চিন্তা করি যে মালয়েশিয়া ঢুকে কেউ চিনবে ওখানে। বাট ওই ইউনিভার্সিটিতে দেখলাম যে আমি দুটো এক্সপিরিয়েন্স আমার হলো, ডিফারেন্ট এবং মজার এক্সপিরিয়েন্স। তো ভাই যখন চায়না থেকে আসলো, আসার পরেই সোজাসুজি এই অফিসে চলে আসলো। আসার পর আমার বললো, বস ওস্তাদ কি অবস্থা আপনার? তো ওনাকে দেখে আমি খুবই অবাক হয়ে গেছিলাম। আর বেসিক্যালি আমরা যেটা চেষ্টা করি, ধরেন আমরা কাউকে সহযোগিতা করতে পারলে আলহামদুলিল্লাহ, আর করতে না পারলেও করা একটা টেন্ডেন্সি রাখি, যার কারণে মালয়েশিয়া এই অবস্থানে এই পরিবেশে এসেছে। আর আমি আবারও বলি, যদি আপনার কাছে কেউ হেল্প চায়, আপনি যদি করতে না পারেন সমস্যা নেই, আর যদি করতে পারেন কোয়ালিটি মেনটেন করলে একটা ভালো ফলাফল পাওয়া যায়। আর লাইফের থিওরিটা যেটা বেসিক্যালি আমি বিলিভ করি, গিভ অ্যান্ড টেক, দ্যাট ইজ কল লাইফ। যেমন ভাইকে আমরা সার্ভিস দিয়েছি, এখন ভাই থেকে আমরা একটা সার্ভিস নিচ্ছি। এই যে আজকের ভিডিওটা, আমি আশা করি, বিলিভ করি, যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপর তাদের কেরিয়ার চিন্তা করছেন, যারা এসএসসি অথবা এইচএসসি কমপ্লিট করেছেন বা বিভিন্ন প্রজেক্টে চাকরি করতে চাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজটা নেই বা আপনি এইচএসকে 1 অথবা 2 আছে, দেখা যাচ্ছে দেশের বাইরে যদি চায়নাতে যদি একটা 1 ইয়ার ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে আসতে পারেন, ওই ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা আছে। হ্যাঁ, তো আমি ভাইকে বললাম যে ভাই আপনার যে ঘটনাটা, এই ঘটনাটা যদি আমি মানুষকে জানাতে চাই, আপনার কি কোনো আপত্তি আছে কিনা? ভাই আমাকে বললো, না ভাই আমার কোনো আপত্তি নাই, আর এটা তো রিয়েল একটা ঘটনা। তো দ্যাটস ওয়াই আজকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যে কিংবা যেখানে আছেন, আপনারা যদি একটা উদ্দেশ্যকে সামনে রেখে সামনের দিকে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সহযোগিতা চাচ্ছেন, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, BRCC বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার। আর যারা ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডি করতে যাবেন, ওই ক্ষেত্রে আমাদের মালয়েশিয়া এডু আছে। আর যারা রেজাল্ট খুবই ভালো কিন্তু টাকা পয়সার সমস্যা আছে, ওই ক্ষেত্রে আমাদের মালয়েশিয়া ফাউন্ডেশন আছে। আর যাদের চায়নাতে যাওয়ার পর দক্ষতা, যোগ্যতা ভালো, রেজাল্ট ভালো, জব পার্ট টাইম অথবা ফুল টাইম করার চিন্তা করছেন, ওই ক্ষেত্রে আমাদের ইজি লিঙ্ক আছে। তো আজকে এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।